অ্যামিনকে দুই শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে গঠন অনুসারে, একটা হচ্ছে অ্যামোনিয়ার প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে। তো গঠন অনুসারে অ্যামিন তিন প্রকার, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন, আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, আর একটা হচ্ছে সাইক্লিক বা চাকরিক অ্যামিন। তো অ্যালিফ্যাটিক অ্যামিন কোনগুলো, যে অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণুর স্থলে যদি আমরা কোনো অ্যালিফ্যাটিক যৌগ বসাই তাহলে সেটা অ্যালিফ্যাটিক অ্যামিন পাবো, যদি অ্যারোমেটিক যৌগ বসাই তাহলে অ্যারোমেটিক অ্যামিন পাবো, আর যদি সেটা চাকরিক আকার ধারণ করে তাহলে সেটা হবে চাকরিক অ্যামিন। আর আরেকটা আসলে অ্যামোনিয়ার প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে আসলে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন এবং কোয়াটারনারি চারটি ভাগে ভাগ করা যায়। তো প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে অ্যামোনিয়ার একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যদি একটা অ্যালকাইল মূলক বসাই দেয় তাহলে আমরা সেক্ষেত্রে পাবো প্রাইমারি অ্যামিন। যেরকম মনে করো আর বন্ড NH2, এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। এখানে অ্যালকাইল বা অন্য যে কোনো মূলক বসাতে পারলে, অর্থাৎ মূল কথা হচ্ছে একটা হাইড্রোজেনকে আমরা প্রতিস্থাপন করে দেবো। আর সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে হচ্ছে দুইটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, তাহলে আমরা যে যৌগটা পাবো, যেরকম মনে করো আর বন্ড NH বন্ড আর, এটা হচ্ছে যে তোমার 2 ডিগ্রি অ্যামিন। আর 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে কি হয়, টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে তিনটা হাইড্রোজেনকে আমরা প্রতিস্থাপিত করে দেবো, তাহলে আর বন্ড N বন্ড আর পাচ্ছি। দেখো এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, তিনটা ইলেকট্রন বন্ধন অংশগ্রহণ করতেছে আর দুইটা কি থাকে, লন পেয়ার অবস্থায় থাকে। তো এরপর আসো কোয়াটারনারি লবণের ক্ষেত্রে কি হয়, আমরা টারশিয়ারি ক্ষেত্রে দেখলাম যে এখানে নাইট্রোজেনের লন পেয়ার ইলেকট্রন থাকে, তাহলে আমরা জানি লন পেয়ার ইলেকট্রন যুগল কি করে, ইলেকট্রন দান করতে পারে। তো আমরা যদি কোনো রকমে এইখানে যদি একটা ইলেকট্রন গ্রহীতা কোনো যৌগ এখানে অ্যাড করতে পারি তাহলে কি করবে, এই লন পেয়ার ইলেকট্রনটা ওদের ইলেকট্রন দান করবে, ফলে যে কাঠামো গঠন করবে তখন সেটা কোয়াটারনারি হবে। দেখো একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা। তো মনে করো RH, অর্থাৎ মনে করো CH3Cl একটা যৌগ নিলাম, তাহলে কি হবে বলো তো, এই কার্বনের তুলনায় ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে কি হবে, কার্বন হালকা পজিটিভ আকার ধারণ করবে না, আর ক্লোরিন কি হবে, কিছুটা হলেও নেগেটিভ আকার ধারণ করবে। তাহলে দেখো তো এখানে কার্বনটা কি করবে, ইলেকট্রন গ্রহণ করতে পারবে, ফলে যদি আমরা এখানে এর কোনো মূলক যুক্ত করে দেই, এর সাথে এটার কোনো যুক্ত করে তাহলে কি হবে, সন্নিবেশ বন্ধন করিতে হবে না, এই লন পেয়ার ইলেকট্রনটা এখানে এই কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে, ফলে আসলে কাঠামোটা এইরকম হবে। দেখো মনে করে দিয়ে দিল, তাহলে এখানে CH3 পজিটিভ হলো আর এখানে Cl মাইনাস হলো। তো এইরকম আকার ধারণ করলে সেটাকে বলা হবে কি, কোয়াটারনারি। অর্থাৎ এটা যদি আমরা প্রকৃত রূপ নেই তাহলে এইরকম আসলে মনে করো চারটায় যদি সেম পরিমাণ অ্যালকাইল মূলক হয় তাহলে R4N প্লাস, আর আমরা এই হ্যালোজেন মূলক বা একক তড়িৎ ঋণাত্মক মূলককে আমরা X মাইনাস এভাবে আকারে প্রকাশ করলাম, তাহলে এটা হবে কোয়াটারনারির আসলে জেনারেল ফর্ম। তো এই হলো অ্যামিনের শ্রেণীবিভাগ। আচ্ছা, এখন আসো আমরা অ্যামিনের প্রস্তুতি আলোচনা করি। তো প্রথমে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে। তো অ্যালকাইল হ্যালাইড হতে যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, এটাকে আরেকটা নাম বলে, এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াকরণ প্রক্রিয়া। তো এই অ্যালকাইল হ্যালাইডে কি করা হয়, অ্যালকাইল হ্যালাইডকে প্রথমে অ্যালকোহলে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে অ্যামোনিয়ার সাহায্যে বিক্রিয়া করে যদি আমরা বর্ধনলে বিক্রিয়াটা ঘটাই তাহলে এই বিক্রিয়াটা আসলে ঘটবে। তো এখানে কি হবে, অ্যামোনিয়ার হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হবে আর দ্বারা, তাহলে কি হবে দেখো, আর বন্ড NH2 উৎপন্ন হচ্ছে না, প্লাস H6 উৎপন্ন হবে। কিন্তু আমরা তো কিছুক্ষণ আগে শিখছি নাইট্রোজেন এখানে দুইটা লন পেয়ার ইলেকট্রন থাকে, আর H6 এর এখানে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হবে। দেখো এটা হচ্ছে যে ঋণাত্মক আর একটা হচ্ছে কি ধনাত্মক, তাই না? তাহলে কি হবে, এই যে এটা আসলে অস্থিতিশীল অবস্থায় উৎপন্ন হয়, তো সাথে সাথে যখনই এই মানে হাইড্রোজেন হ্যালাইড পাবে তখন সাথে সাথে সেগুলোকে কি করে দেবে, সাথে যুক্ত হয়ে লবণ গঠন করবে। দেখো অ্যামোনিয়ার লবণ উৎপন্ন করবে কিরকম, এত এটার পরে এরকম হয়ে যাবে, আর বন্ড NH3 প্লাস X মাইনাস, অর্থাৎ নাইট্রোজেন ইলেকট্রন যুগল লিখে দিয়ে দিল, ফলে NH3 প্লাস হবে আর X মাইনাসই থাকবে। তো এটা আসলে স্থায়ী অবস্থায় বিরাজ করে। তারপর কিছুক্ষণ পর দেখো যদি আমরা এটার সাথে আবার RX এর বিক্রিয়া দেই তাহলে কি উৎপন্ন হবে, দেখো তাহলে আবার একটা হাইড্রোজেন এখানে অপসারিত হবে, তাহলে আর বন্ড NH বন্ড আর আবার হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করবে। পরবর্তীতে এখানেও সেম হাইড্রোজেন হ্যালাইডের সাথে আবার বিক্রিয়া করলে আর বন্ড NH2 প্লাস X মাইনাস উৎপন্ন হবে। আচ্ছা, দেন আসো আবার খেয়াল করি আমরা, তাহলে আবার যদি আবার R2NH মানে এটার সাথে যদি আবার RX এর বিক্রিয়া ঘটায় তাহলে আবার একটা হাইড্রোজেন অপসারিত হবে, হলে R3N উৎপন্ন হবে প্লাস হাইড্রোজেন হ্যালাইড। দেন এই হাইড্রোজেন হ্যালাইড আবার এর সাথে যুক্ত হবে, হলে কি হবে, R3NH প্লাস X মাইনাস হবে। তো এখন আসো আমরা যদি এবার এটার সাথে RX এর বিক্রিয়া দিই তাহলে দেখো তো এবার নাইট্রোজেনের যে লন পেয়ার ইলেকট্রন আছে সেটা সরাসরি কি আর এর সাথে যুক্ত হবে না, হলে দেখো কোয়াটারনারি লবণ গঠন করতেছে, R4N প্লাস X মাইনাস উৎপন্ন করবে। তো আমরা দেখো এই বিক্রিয়ার মধ্যে আসলে কি পাচ্ছি, আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এবং কোয়াটারনারি লবণ উৎপাদন করতে পারতেছি। তো এইভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড হতে সাধারণত অ্যামিনের যৌগসমূহ উৎপাদন করতে পারবো।
এরপর আসো পরের ধাপ। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার সিস্টেম দেখবো যে নাইট্রাইল এবং আইসোনাইট্রাইল হতে কিভাবে অ্যামিন প্রস্তুত করা যায়। তো এটা প্রস্তুত করার জন্য সাধারণত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড টেট্রাইডের উপস্থিতিতে এদেরকে বিজারিত করা হয়। বিজারিত করলে আমরা অ্যামিন পাবো। তো দেখো, একে যদি আমরা বিজারিত করি তাহলে বিজারণের আমরা সনাতন পদ্ধতিতে কি জানি যে হাইড্রোজেন বা হাইড্রোজেনের এই ধনাত্মক মৌলসমূহের সংযোগকে বলা হচ্ছে বিজারণ। তার মানে অবশ্যই এখানে হাইড্রোজেনের সংযোগ ঘটবে। তাহলে কার্বনে আমরা 2টা পাই বন্ধন কি দেব, ভেঙে দেব। দিলে দেখো তো কার্বনের 2টা হাত ফাঁকা হয়ে যাচ্ছে, তখন আমরা আর বন্ড CH2, তখন সেটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবো। আবার নাইট্রোজেনের 2 হাত ফাঁকা যাচ্ছে, সেই জন্য নাইট্রোজেন আমরা 2 হাত দ্বারা ফাঁকা করে দেবো। তাহলে দেখো তো এটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেল না? তার মানে কি অ্যালকাইল সায়ানাইডকে যদি আমরা বিজারিত করি তাহলে আমরা 1 ডিগ্রি অ্যামিন পাই। এবার আসো এই বন্ড NC আর বন্ড CN, এটার ক্ষেত্রে তোমরা জানো এটাকে বলা হচ্ছে নাইট্রাইল মূলক আর এটাকে বলা হচ্ছে আইসোনাইট্রাইল মূলক। বন্ড NC কে তো আমরা যদি অ্যালকাইল আইসোসায়ানাইডকে যদি আমরা বিজারিত করি তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে আমরা পাবো আর বন্ড NH বন্ড CH3, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যামিন পাচ্ছি। আর যদি অ্যালকাইল সায়ানাইডকে আমরা বিজারিত করি তাহলে আমরা 1 ডিগ্রি অ্যামিন পাবো। এরপর আসো আমরা পরের ধাপে যাই। এরপর যে আমরা অ্যামাইড হতে অ্যামিনের প্রস্তুতি দেখতে যাচ্ছি। তো অ্যামাইড হতে আমরা দুইভাবে অ্যামাইন প্রস্তুত করতে পারি, একটা হচ্ছে বিজারণ দ্বারা আর একটা হচ্ছে হফম্যান ক্ষুদ্র অংশগ্রহণের দ্বারা। তো দেখো, আমরা যদি বিজারণ করতে চাই লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাইডের উপস্থিতিতে যদি আমরা একে বিজারিত করি তাহলে এখানে যে পাই বন্ধন রয়েছে সেটা ভেঙে যাবে। ভেঙে গেলে কি উৎপন্ন হবে, CH3 বন্ড। দেখো এখানে অক্সিজেনকে অবসাদে থাকলে আমরা হাইড্রোজেন বসাবো, যেহেতু বিজারণ, তার মানে CH2 বন্ড NH2। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো তো কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হয়নি, কিন্তু কার্বন 2টা আগে ছিল, এবারও কার্বন 2টা, এবং আমরা 1 ডিগ্রি অ্যামিন পাবো এখান থেকে। এরপর আসে আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণে করতে যাচ্ছি। হফম্যান ক্ষুদ্রাংশকরণে কি করা হয়, অ্যামাইডের সাথে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যদি আমরা দেই তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটা অর্থাৎ একটা কার্বন কমে যাবে। তাহলে কমে গেলে এটা যদি আমরা নাই করে দিই তাহলে কি হবে, CH3 বন্ড NH2 উৎপন্ন হবে এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে, এই ক্ষেত্রে লবণ। আর এই সোডিয়াম আবার এই কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট আর পানি উৎপন্ন করবে। আর এক্ষেত্রেও অবশ্যই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি উৎপন্ন হবে এখানেও। এখানে দেখো একটা কার্বন সংখ্যা যেহেতু কমে গেল, যার কারণে বলা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ। তো এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা যে কার্বন সংখ্যা যদি আমরা কমাতে চাই তাহলে আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটি দিতে হবে। আচ্ছা, নাইট্রোবেনজিনতে এবার আমরা অ্যামিনের প্রস্তুতি করতে যাচ্ছি। তো নাইট্রো যৌগতে কিভাবে অ্যামিন প্রস্তুত করবো তার আগে প্রথমে এটা দেখো যে টিন এবং HCl-কে যদি আমরা একসাথে রাখি তাহলে টিন HCl-এর সাথে যুক্ত স্টেনাস ক্লোরাইড এবং জার্মান হাইড্রোজেন উৎপন্ন করবে। এবার এই হাইড্রোজেন দ্বারা আমরা কি করব, নাইট্রোবেনজিনকে যদি রিফ্লাক্স করি তাহলে নাইট্রোবেনজিনটা বিজারিত হয়ে কি উৎপন্ন হবে দেখো, যেহেতু বিজারিত হবে তার মানে কি আমরা ঋণাত্মক মৌলকে অপসারিত করবো, হাইড্রোজেনকে সংযোগ করে দেব, তাহলে যৌগটা হবে এরকম NH2 প্লাস পানি। এই যৌগকে বলা হচ্ছে অ্যানিলিন বা অ্যামিনোবেনজিন। তো আশা করি এভাবে আমরা সাধারণত 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করতে পারবো। তো আমরা জানি অ্যামিন সমূহ ক্ষার ধর্ম, আজকে আমরা চলো ক্ষার ধর্মতার কারণ ব্যাখ্যা করি। আচ্ছা, আমরা আগে বলি তো ক্ষার আসলে কি। ক্ষারগুলো হচ্ছে তারা প্রোটন গ্রহণ করবে তারা ক্ষার, অথবা যারা লন পেয়ার ইলেকট্রন দান করবে তাদেরকে ক্ষার বলা হয়। তো আমরা ভালো করে একটু খেয়াল করি তো যে অ্যামিনের ক্ষেত্রে আসলে কি হয়। দেখো, অ্যামিনের আসলে অ্যামোনিয়া থেকে তো অ্যামিন উৎপন্ন হয়, তাই না? তাহলে অ্যামোনিয়া দেখো তো নাইট্রোজেনের লন পেয়ার ইলেকট্রন রয়েছে, তার মানে এরা ইলেকট্রন দান করতে পারবে। তো এই ইলেকট্রন দান করার কারণে আসলে এরা ক্ষার ধর্মতা প্রদর্শন করতে পারে। তো এখন আমরা বিভিন্ন অ্যামিনের ক্ষার ধর্মতার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা কিছুক্ষণ আগে শিখলাম 1, 2, 3 ডিগ্রি সাধারণত অ্যামিন থাকে। তো কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে যাদের ইলেকট্রন দান করার ক্ষমতা যত বেশি হবে তাদের ক্ষার ধর্মতা তত বেশি হবে। এখন চিন্তা করো তো, যদি 1 ডিগ্রি অ্যামিন নেই তাহলে অ্যালকাইল মূলক রয়েছে একটা। তো তোমরা জানো কি অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা, তার মানে কি অ্যালকাইল মূলক এদিকে ইলেকট্রন দিতে চাইবে, ফলে অ্যামিনের তুলনায় এর কি ইলেকট্রন দান করার প্রবণতা বেড়ে গেল না? তার মানে কি অ্যামিনের তুলনায় এর ক্ষার ধর্মতা আরো বেশি। এবার যদি আমরা 2 ডিগ্রি অ্যামিন নেই তাহলে কি হবে দেখো, এই যে আমরা 2 ডিগ্রি অ্যামিন নিলাম, তাহলে দেখো তো 2টা অ্যালকাইল মূলক এক ইলেকট্রন দান করতে চাইবে না। তার মানে কি 2 ডিগ্রি অ্যামিনের ইলেকট্রন দান করার ক্ষমতা 1 ডিগ্রির তুলনাও বেশি। এবারে যদি আমরা 3 ডিগ্রির ক্ষেত্রে আলোচনা করতে যাই তাহলে হিসাবে 3টা অ্যালকাইল মূলক আছে, তার মানে কি এর ইলেকট্রন দান করার ক্ষমতা আরো বেশি থাকার কথা। বাট 3টে অ্যালকাইল মূলক বড় মূলক হয়, এদের স্টেরিক ফ্যাক্টর কাজ করে, যার কারণে আসলে 2 ডিগ্রির তুলনায় এদের ইলেকট্রন দান করার ক্ষমতা এবং 1 ডিগ্রির তুলনায় দান করার ক্ষমতা আরো কমে যায়। যার কারণে আসলে এদের ইলেকট্রনের তীব্রতার ক্রম আসলে এরকম হয়, 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। অর্থাৎ 2 ডিগ্রির প্রবণতা সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি হবে এবং তারপরে 3 ডিগ্রি হবে। তো বুঝতে পারলা, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এবং 3 ডিগ্রি হচ্ছে যে তীব্রতা ক্রম। তো এখন আমরা আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মনে করো অ্যানিলিন নিলাম। তো
তো অ্যানিলিনের ক্ষার ধর্ম বেশি হবে নাকি অ্যামোনিয়ার ক্ষার ধর্মটা বেশি হবে, কোনটার বেশি হবে? তো তোমরা জানো হচ্ছে অ্যানিলিন হচ্ছে অর্থপ্যারার নির্দেশক, অর্থাৎ অ্যানিলিন তার ইলেকট্রন যুগলকে বেঞ্জিন বলের দিকে ঠেলে দিবে। তাহলে দেখো তো নাইট্রোজেনের কি ইলেকট্রন দান করার ক্ষমতা কি কম হচ্ছে না? কারণ কি নাইট্রোজেনের ইলেকট্রন যুগল যেহেতু বেঞ্জিন বলের দিকে চলে যাচ্ছে, ফলে কি এই নাইট্রোজেনের তুলনায় ইলেকট্রন দান করার ক্ষমতা কমে গেল, ফলে অ্যামোনিয়ার ক্ষার ধর্মতা অ্যানিলিনের তুলনায় বেশি হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা অ্যালিফ্যাটিক অ্যামিন শনাক্তকারী পরীক্ষা দেখতে যাচ্ছি। তো প্রথমে যে পরীক্ষাটা আমরা করবো সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল পরীক্ষা। তো মাস্টার্ড অয়েল পরীক্ষা করা হয় কি 1 ডিগ্রি অ্যামিন নেওয়া হয় এবং তার সাথে কার্বন ডাইসালফাইডের বিক্রিয়া দেওয়া হয়। দিলে আসলে দেখো কি হয়, কার্বন ডাইসালফাইডকে ভাঙলে আসলে এরকম হয় না। তো সালফারের তুলনায় কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, সো কার্বনটা হালকা পজিটিভ হবে এবং সালফারটা হালকা নেগেটিভ হয়ে যাবে। আর আমি যদি 1 ডিগ্রি অ্যামিনকে ভাঙাই তাহলে আসলে এরকম ভাবে ভাঙা যায়, আর বন্ড NH বন্ড H। তো এটা হয় প্লাস আর এটা হয় মাইনাস। কারণ কি হাইড্রোজেনের তুলনায় নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তোমরা জানো আসলে। তো এখন দেখো আমরা প্লাস মাইনাসকে কার্বনের সাথে যুক্ত করে দিলাম, আর এই সালফারটা যেহেতু মাইনাস হয় সেহেতু সালফারের স্থলে আমরা হাইড্রোজেন বসে দিলাম। তাহলে এটা উৎপন্ন হবে। এরপর এটার সাথে আবার আমরা 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া দিব। দিলে দেখো এই পুরোটুকু অর্থাৎ এই বাক্স পুরোটো চলে যাবে। চলে গেলে কি থাকতেছে, দেখো নাইট্রোজেনের 2 হাত ফাঁকা হচ্ছে, হলে দেখো 2 হাত কার্বনের সাথে যুক্ত হয়ে এই যৌগের উৎপন্ন করতেছে। তো এই যৌগের নাম হচ্ছে অ্যালকাইল আইসোসায়ানেট। তো এই অ্যালকাইল আইসোসায়ানেটের তীব্র ঝাঁঝালো গন্ধ নির্গত হবে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে এটি ছিল 1 ডিগ্রি অ্যামিন। তো এইভাবে আমরা মাস্টার্ড অয়েল বিক্রিয়ার মাধ্যমে অ্যালিফ্যাটিক অ্যামিন শনাক্ত করতে পারবো। এখন আমরা অ্যামিন সমূহের বিভিন্ন বিক্রিয়া সমূহ দেখবো। তো প্রথমে আসি অ্যালকাইলেশন বিক্রিয়া। তো অ্যালকাইলেশন বিক্রিয়া কি হয় দেখো, প্রথমে আগে এটা বলি যে অ্যামিন সমূহে সাধারণত হাইড্রোজেন হচ্ছে সক্রিয়, এদের হাইড্রোজেনকে সহজে প্রতিস্থাপন করা যায়, তাই অ্যামিন সমূহ সাধারণত হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। তো এখানে অ্যালকাইলেশনে সেম এই বিক্রিয়াটা করবে। তো দেখো আমরা এখানে 1 ডিগ্রি অ্যামিন নিচ্ছি, 1 ডিগ্রি অ্যামিনের সাথে আমরা মিথাইল আয়োডাইডের বিক্রিয়া দিচ্ছি। তাহলে মিথাইল আয়োডাইডের বিক্রিয়া দিলে কি হবে, এখানকার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে হইলে CH3 NH বন্ড CH3 প্লাস হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন, অর্থাৎ ডাইমিথাইল অ্যামিন উৎপন্ন করবে। তো পরবর্তীতে যদি আবার আমরা ডাইমিথাইল অ্যামিনের সাথে আবার যদি আমরা মিথাইল আয়োডাইডের বিক্রিয়া দিই, তাহলে আবার একটা হাইড্রোজেন হচ্ছে, একটা হাইড্রোজেন আবার এখানে প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, CH3 বন্ড N বন্ড CH3, এখানেও একটা CH3 হবে, এখানে একটা হাইড্রোজেন আয়োডাইড হবে। তো ভাই একটা জিনিস ভালো করে খেয়াল করো, দেখো এটা কিন্তু আমরা 1 ডিগ্রি, তারপরে এটা 2 ডিগ্রি এবং এটা হচ্ছে যে 3 ডিগ্রি। তো আমি যদি তোমাদের বলি যে 1 ডিগ্রি অ্যামিন থেকে কিভাবে তুমি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন রূপান্তর করবা, তাহলে অবশ্যই অ্যালকাইলেশন বিক্রিয়া দিতে হবে। অর্থাৎ 1 ডিগ্রির সাথে আমরা যদি মিথাইল আয়োডাইডের বিক্রিয়া দিই তাহলে আমরা পাবো 2 ডিগ্রি, 2 ডিগ্রির সাথে যদি আমরা মিথাইল আয়োডাইডের বিক্রিয়া দিই তাহলে আমরা পাবো 3 ডিগ্রি। সো এই বিক্রিয়াটা মনে রাখো, যদি আমাদের রূপান্তর করতে বলে যে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন কিভাবে প্রস্তুত করবা, তো আমরা সেটা এইভাবে প্রসেসে করবো। তো আরেকটা জিনিস আমি বেঞ্জিনে তোমাদের দেখাইছিলাম যে অ্যালকাইল মূলকের স্থলে যদি আমরা অ্যারাইল মূলক অর্থাৎ ওই বাক্সটা যদি বসে দিই তাহলে সেম বিক্রিয়া করবে। তাহলে আমরা এই পাশে এই বিক্রিয়াটা দেখাচ্ছি, দেখো খেয়াল করো। তার মানে এখানে মিথাইল মূলকের স্থলে যদি অ্যারাইল মূলক অর্থাৎ এই বাক্সটা যদি বসে দেই তাহলে দেখো কি হবে, সেম বিক্রিয়াটাই ঘটবে, NH2 প্লাস CH3I। তো এখানকার একটা হাইড্রোজেন তার মানে প্রতিস্থাপিত হয়ে যাবে। তারপর এখানকার সাথে যদি আবার মিথাইল আয়োডাইডের বিক্রিয়া দেই, তাহলে আবার এখান থেকে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তো আশা করি তোমরা প্রতিস্থাপনে যেহেতু প্রতিস্থাপন বিক্রিয়া দিলে এখন থেকে করতে পারবা। এরপর আসলে আমরা পরের বিক্রিয়াতে চলে যাই। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যাসাইলেশন বিক্রিয়া। অ্যাসাইলেশন বিক্রিয়া কি হয় দেখো, অ্যাসাইলেশন বিক্রিয়া সাধারণত অ্যামিন সমূহ অ্যাসাইল ক্লোরাইড এবং অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে বিক্রিয়া করে। তো এই বিক্রিয়া দেখো কি হয়, আসলে অ্যাসাইল মূলক দ্বারা অ্যামিনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। তাহলে দেখো আমরা এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে কে বসবে, অ্যাসাইল মূলক বসবে। তাহলে বিক্রিয়াটা কিরকম হবে, CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড N বন্ড H বন্ড C2H5 প্লাস HCl উৎপন্ন করবে। তারপরে দেখো আবার পরবর্তীতে কি হবে, দেখো আবার এখানে একটা প্রতিস্থাপন হাইড্রোজেন রয়েছে, তার মানে আমরা প্রতিস্থাপন করতে পারবো। তাহলে যদি করি তাহলে CH3 C ডাবল বন্ড O বন্ড N বন্ড C2H5 বন্ড C2H5 প্লাস HCl। আচ্ছা, তো এখানে দেখো এই যৌগটার নাম কি হবে, N ইথাইল
ইথানামাইড। আর এই যৌগটার নাম কি হবে? এন ডাই ইথাইল, এন ডাই ইথাইল ইথানামাইড উৎপাদন করবে। অর্থাৎ মেইন কথা হচ্ছে যে এইখানকার অ্যাসাইল মূলকটা এখানকার হাইড্রোজেন মূলককে প্রতিস্থাপিত করে নিজে বসবে, বসে এন ইথাইল ইথানামাইড উৎপাদন করবে। পরে দেখো যদি আমরা এন ডাই ইথাইল অ্যামোনিয়া নেই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এখানে একটা হাইড্রোজেন হচ্ছে, তাকে আমরা প্রতিস্থাপন করে এন ডাই ইথাইল ইথানামাইড উৎপাদন করতে পারবো। সেম এই ক্ষেত্রেও এখানকার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করবে এটা দ্বারা, অর্থাৎ অ্যাসাইল মূলক দ্বারাই। তার মানে কি উৎপন্ন হবে? দেখো CH3CO NH বন্ড CH3 উৎপাদন করবে, এবং এখানকার দুইটা আছে, তার একটা দ্বারা প্রতিস্থাপিত হলো, তাহলে আরো একটা এখানে CH3CO মূলক আছে, অর্থাৎ অ্যাসাইল মূলক আছে, তাহলে আর এখানকার একটা অক্সিজেন আছে, তাহলে দেখো দুইটা মিলে CH3COO, আর এখানকার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিল, সেটা এখানে এসে অ্যাসিড উৎপাদন করবে। তো আমরা এতক্ষণ যেগুলা দেখলাম সেগুলা হচ্ছে যে তোমার অ্যালিফ্যাটিক অ্যামিনের ছিল। এখন যদি আমরা অ্যারোমেটিক অ্যামিন করি, তো দেখো আমরা আগের ক্ষেত্রে কি দেখলাম, এখানে ছিল অ্যালিফ্যাটিক অ্যামিন। এবার আমরা যদি একটা অ্যারোমেটিক অ্যামিন ইউজ করি, অর্থাৎ এই অ্যালিফ্যাটিকের স্তরে যদি আমরা এখানে বাক্সটা বসাই, তাহলে কিন্তু সেম বিক্রিয়া দিবে। তাহলে কিরকম বিক্রিয়াটা হবে দেখো, এটা দ্বারা এখানকার হাইড্রোজেন কি হবে? অ্যামিনের হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে উৎপন্ন যৌগটি হচ্ছে CH3C ডাবল বন্ড ও, দেখো বন্ড N বন্ড H এত প্লাস এই সেল উৎপাদন করবে। দেন যদি আবার আমরা এবার 1 ডিগ্রি ছিল যদি 2 ডিগ্রি অ্যারোমেটিক আমি ইউজ করি, তাহলে কি হচ্ছে দেখো CH3 বন্ড N, আমরা এবার 2 ডিগ্রি নিলাম, তাহলেও কিন্তু সেম বিক্রিয়া দিবে, CH3C ডাবল বন্ড ও বন্ড Cl। তাহলে কি হবে বলো, এখানকার একটা প্রতিস্থাপন হাইড্রোজেন রয়েছে, তাহলে অ্যাসাইল মূলক দ্বারা এটা প্রতিস্থাপিত হয়ে যাবে, হইলে CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড N বন্ড CH3 এটা উৎপন্ন করবে, প্লাস এই সেল উৎপাদন করবে। তো এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া দেখো তো 3 ডিগ্রিটা কেন পারে না? 3 ডিগ্রিটা কিন্তু এই অ্যাসাইলেশন বিক্রিয়া প্রদর্শন করতে পারবে না, কেননা 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তোমরা জানো যে কোনো প্রতিস্থাপনে হাইড্রোজেন থাকে না, 3টে হাইড্রোজেনের প্রতিস্থাপিত সেখানে অ্যালকাইল মূলক বসে। সো 3 ডিগ্রির ক্ষেত্রে যেহেতু আমরা কোনো প্রতিস্থাপনে হাইড্রোজেন পাচ্ছি না, তাই তারা 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তারা অ্যাসাইলেশন বিক্রিয়া প্রদর্শন করবে না। আচ্ছা, এখন আমরা দেখবো নাইট্রাস অ্যাসিডের সাথে অ্যামিন সমূহের বিক্রিয়া। তো নাইট্রাস অ্যাসিড প্রথমে বলে রাখি, নাইট্রাস অ্যাসিড সাধারণত অস্থায়ী, যার কারণে বিক্রিয়া সোডিয়াম নাইট্রেট এবং HCl ব্যবহার করে নাইট্রাস অ্যাসিড উৎপাদন করা হয়। তাহলে তাকে দুটো বিক্রিয়া করে কি উৎপাদন করবে? সোডিয়াম ক্লোরাইড আর নাইট্রাস অ্যাসিড। তো এই নাইট্রাস অ্যাসিড পরবর্তীতে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করবে। তো আমরা দেখো নাইট্রাস অ্যাসিডের সাথে প্রথমে আগে 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া দেখি। তো নাইট্রাস অ্যাসিডকে আমরা এভাবে লিখতে পারি HO বন্ড NO, আর অ্যালিফ্যাটিক অ্যামিনের দেখো 1 ডিগ্রি অ্যামিনের একটা হাইড্রোজেন রয়েছে, সে একটা হাইড্রোজেন অর্থাৎ এরকম R বন্ড NH বন্ড H, এই একটা হাইড্রোজেন এবং ওই OH মিলে পানি উৎপাদন করবে। তাহলে দেখো কি উৎপন্ন হচ্ছে? R বন্ড NH বন্ড NO প্লাস পানি। কিন্তু কথা হচ্ছে ভাইয়া এটা স্টেবল না, এটা সঙ্গে সঙ্গে উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, ভেঙে যাওয়া মানে এই দুইটা নাইট্রোজেন তখন চলে যাবে। তাহলে নাইট্রোজেন যদি চলে যায় তাহলে এখানে কি পড়ে থাকবে দেখো তো সবাই, তাহলে এখানে যদি নাইট্রোজেন দুইটা চলে যায় তাহলে কি থাকতেছে? আর বন্ড OH থাকতেছে না, এই যে অ্যালকোহল উৎপাদন করলো, আর দুইটা নাইট্রোজেন উড়ে যাওয়ার কারণে অর্থাৎ নাইট্রোজেন গ্যাস উৎপাদন করবে, যে নাইট্রোজেন আমরা বুদবুদ দেখতে পাবো উৎপন্ন হওয়ার সাথে সাথে। তারপরে এবার আসো আমরা যদি এবার আর এর স্থলে যদি আমরা বেনজিন বসাই, মানে অ্যাসাইল মূলক বসাই এবং তাপমাত্রা যদি চেঞ্জ করি অর্থাৎ 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড করি, তাহলে কিন্তু ভাইয়া আর অ্যালকোহল উৎপাদন করবে না। সেক্ষেত্রে আমরা যে যৌগটা পাবো সেটা হচ্ছে আমরা তখন ডায়াজোনিয়াম লবণ পাবো। আচ্ছা দেখো, তো এখানে আমরা কক্ষ তাপমাত্রা বিক্রিয়াটা ঘটাইছে, বাট এবার যদি আমরা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই বিক্রিয়াটা ঘটাই, মানে অ্যালিফ্যাটিক অ্যামিনের স্থলে যদি অ্যারোমেটিক অ্যামিনের বিক্রিয়া দিই, তাহলে সেক্ষেত্রে আমরা ডায়াজোনিয়াম লবণ পাবো, প্লাস সোডিয়াম ক্লোরাইড পাবো আর পানি পাবো। তো এই বিক্রিয়াটা একটু মনে রাখো ভাইয়া, কারণ কি আমরা এই বিক্রিয়া এবং এই বিক্রিয়ার সাহায্যে আমরা 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া দেখতে পাবো। যদি বলে যে 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক এবং 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্যকারী কি, তখন বলবা যে অ্যালফ্যাটিক অ্যামিন 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে অ্যালকোহল উৎপাদন করে, বাট 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন বিক্রিয়া করে ডায়াজোনিয়াম লবণ উৎপাদন করে। তো এই বিক্রিয়া একটু মনে রাখো। এরপর আসো আমরা যদি 2 ডিগ্রি অ্যামিনের সঙ্গে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিই, তাহলে কি হবে দেখো, 2 ডিগ্রি অ্যামিনের সঙ্গে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া, তার মানে কি এখানকার H আর এখানকার OH মিলে কি উৎপাদন করবে? পানি উৎপাদন করবে। তাহলে কি থাকতেছে এখানে? R বন্ড N বন্ড R আর এখানে NO প্লাস পানি উৎপাদন করবে। তো এইটা যে যৌগটা উৎপাদন করবে এটা হচ্ছে যে হলুদ তৈলাক্ত স্তর তৈরি করে, হলুদ তৈলাক্ত স্তর তৈরি করে।
হলুদ তৈলাক্ত স্তরের এটা তৈরি করবে। আচ্ছা, তারপরে এবার আসো 3 ডিগ্রি অ্যামিন যদি এর সাথে বিক্রিয়া করে, দেখো তো 3 ডিগ্রি অ্যামিনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, ফলে এটি নাইট্রাস অ্যাসিডের সাথে কোনো ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করবে না। সো এখানে কি হবে, এখানে দেখো যেহেতু এখানে এর লন পেয়ার ইলেকট্রন রয়েছে, সো লন পেয়ার ইলেকট্রন যুগলের সাথে এই বন্ধন গঠন করবে, অর্থাৎ R3 তিনটা আছে, এই জন্য আমরা R3 লিখলাম। তারপরে N, আর একটা হাইড্রোজেনের জন্য এখানে আমরা হাইড্রোজেন প্লাস আয়ন অর্থাৎ সন্নিবেশ বন্ধন গঠন করবে। আর N এবং দুইটা অক্সিজেন রয়েছে, যার কারণে NO2 অর্থাৎ ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম লবণ উৎপাদন করবে, ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম লবণ। ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম লবণ এটা স্বচ্ছ দ্রবণ উৎপাদন করবে, স্বচ্ছ দ্রবণ। তো দেখো ভাইয়া, আমরা এই তিনটা বিক্রিয়া থেকে আরেকবার একটু পর্যবেক্ষণ করি। দেখো 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে আমরা কি পাইছি, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ পাইছি। 2 ডিগ্রি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে হলুদ তৈলাক্ত স্তর পাইছি। আর 3 ডিগ্রি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে আমরা কি পাচ্ছি, স্বচ্ছ দ্রবণ পাচ্ছি। সো তোমাদের যদি বলে যে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া লেখো, তাহলে আমরা এই বিক্রিয়াটা প্রদর্শন করব। তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কোন ধরনের অ্যামিন। যদি নাইট্রোজেন গ্যাস উৎপাদন করে তাহলে আমরা বুঝতে পারবো এটা 1 ডিগ্রি, যদি হলুদ তৈলাক্ত স্তর উৎপাদন করে তাহলে আমরা বুঝতে পারবো সেটা 2 ডিগ্রি, এবং যদি স্বচ্ছ দ্রবণ উৎপাদন করে তাহলে আমরা বুঝতে পারবো সেটা 3 ডিগ্রি। তো এটা হচ্ছে এদের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া। এবার আমরা কার্বিল অ্যামিন বিক্রিয়া দেখতে যাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, কেননা এই বিক্রিয়ার মাধ্যমে আমরা আসলে 1 ডিগ্রি প্রাইমারি অ্যামিন সময়ের পরীক্ষা করতে পারি। তো এই বিক্রিয়া কি উৎপাদন হয়, এই বিক্রিয়া সাধারণত ক্লোরোফর্ম এবং অ্যালকোহলের পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন সময় বিক্রিয়া করে সায়ানাইড যুক্ত যৌগ উৎপাদন করবে, অর্থাৎ এই ক্ষেত্রে ফিনাইল আইসোসায়ানাইড উৎপাদন করবে, ফিনাইল আইসোসায়ানাইড NC, এটার নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। এটি তীব্র দুর্গন্ধযুক্ত একটি যৌগ, যার কারণে আমরা বুঝতে পারবো যে আসলে এটা হচ্ছে যে কি ছিল, ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন ছিল আসলে। ফিনাইল আইসোসায়ানাইড উৎপাদন করবে প্লাস পটাশিয়াম ক্লোরাইড, আর কি পাবো আমরা, পানি পাবো। তো এটাকে বলা হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। এই বিক্রিয়ার সাহায্যে অবশ্য আরেকটা জিনিস পরীক্ষা করা যায়, সেটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের উপস্থিতি আছে কিনা এটা আমরা এই বিক্রিয়ার মাধ্যমে বুঝতে পারবো। এখন আমরা অ্যামিনো গ্রুপের জারণ দেখতে যাচ্ছি। তো অ্যামিনো গ্রুপের জারণ দুই প্রকার, একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ, আর একটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। তো আসো প্রথমে আগে হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা জারণ শিখি। তো প্রথমে হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা যদি আমরা কোনো অ্যারাইল অ্যামিনকে জারিত করি, তাহলে তখন সেটা উৎপন্ন হবে নাইট্রো যৌগে পরিণত হবে। তো দেখো ফিনাইলকে যদি আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা জারিত করি, তাহলে আমরা জারণ মানে কি বুঝি বলতো, যে হাইড্রোজেন বা হাইড্রোজেনের ধনাত্মক মৌলসমূহের অপসারণ সনাতন পদ্ধতিতে। তো তাহলে দেখো এখানে হাইড্রোজেন রয়েছে, তাহলে হাইড্রোজেনকে অপসারিত করে আমরা সেখানে কি বসাবো, ঋণাত্মক মূলক বসাবো। তাহলে কি হবে বলো, এই যে নাইট্রোবেনজিনে রূপান্তরিত হচ্ছে, আর কি পাবো, পানি পাবো। আচ্ছা, দেন আসো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। তো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণের সময় সাধারণত অ্যারোমেটিক অ্যামিন সময় সেটা অ্যাজোবেনজেনে রূপান্তরিত হয়। এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেন রয়েছে, তাহলে আমরা কি করবো, হাইড্রোজেনকে কি করে দেবো বলো, অপসারিত করে দেবো। তাহলে হাইড্রোজেনকে যদি আমরা অপসারিত করে দিই, তাহলে এই দেখো এই পুরোটুকু কিছু হচ্ছে, চলে যাচ্ছে না। তাহলে দেখো তো দুইটা বেনজিনের পরস্পরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন আমরা অ্যাজোবেনজিন পেয়ে যাব। অ্যাজোবেনজিন আর পানি পাবো। তো এই হচ্ছে যে অ্যামিনো গ্রুপের জারণ বিক্রিয়া। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যামিন সময়ের আরো কিছু বিক্রিয়া। প্রথমে আসে হ্যালোজেনেশন বিক্রিয়া। তো আমি তোমাদের যখন বেঞ্জিন পড়েছিলাম তখন আমি তোমাদের বলছিলাম যে বেঞ্জিন মূলক বা বলাই থাকলে যদি আমরা এই বিক্রিয়াগুলো প্রদর্শন করবে, হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন। তো এখানেও সেম বিক্রিয়া করবে। দেখো হ্যালোজেনেশন বিক্রিয়া কি হয়, হ্যালোজেনেশন বিক্রিয়া কি, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, সেই জায়গায় হ্যালোজেন গ্রুপগুলো যুক্ত হয় না। আর তোমরা জানো যে অ্যানিলিন হচ্ছে কি অর্থ প্যারার নির্দেশক, তাহলে কি এর অর্থ এবং প্যারা দুই অবস্থানে সরাসরি ব্রোমিন যুক্ত হবে। তাহলে আমরা পাবো তখন 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। এটা সাধারণত সাদা বা হলুদ অধক্ষেপ উৎপাদন করে, সাদা অথবা হলুদ অধক্ষেপ উৎপাদন করে। আচ্ছা, এরপর আসে নাইট্রেশন। তো নাইট্রেশন বিক্রিয়াটা একটু গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল করে। এটা একটু এক্সেপশন বলা যায় না আসলে, এর একটু ব্যাখ্যা আছে, আমরা একটু পরে বুঝতে পারবে। দেখো প্রথমে আগে হিসাবে কি এটা অর্থপ্যারার নির্দেশক হয়, এখানে অর্থ অবস্থান এবং প্যারা অবস্থানে সাধারণত নাইট্রোমূলক যুক্ত হওয়ার কথা, কিন্তু আমরা এখানে মেটা অবস্থানে পাবো। এর ব্যাখ্যা দিচ্ছি আমি তোমাদের, একটু ওয়েট করো। তাহলে আমরা কি পাবো, মেটা নাইট্রোবেনজিন পাবো। আচ্ছা, মেটা নাইট্রোবেনজিন পাওয়ার পিছনে একটা কারণ আছে, আসো আমরা সেই কারণকে এখন দেখি। তো
খেয়াল করো, প্রথমে আগে এই অ্যানিলিনটা তোমরা জানো নাইট্রেশন বিক্রিয়াটা ঘটে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে প্রথমে আগে এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবে। বিক্রিয়া ঘটালে যেহেতু এর লন পেয়ার ইলেকট্রন আছে, সেহেতু এখান থেকে হাইড্রোজেন আয়নকে গ্রহণ করলে তখন সেটা হবে সন্নিবেশ বন্ধন গঠন করার কারণে অ্যানিলিয়াম আয়ন গঠন করবে। অ্যানিলিয়াম আয়ন, অ্যানিলিয়াম। তো আমি তোমাদের যখন অর্থপ্যারা নির্দেশক পড়াইছিলাম তখন তোমাদের খেয়াল আছে কিনা দেখো, যে এরকম বলছিলাম এক্স ওয়াই, যদি এক্সটা ডেল্টা প্লাস হয়, এটা যদি ডেল্টা মাইনাস হয়, তাহলে সেটা কি হয়ে যায়, মেটা নির্দেশক হয়ে যায়। তার মানে অবশ্যই এটা কি হবে বলো, মেটা নির্দেশক হবে। তাহলে যদি এটা মেটা নির্দেশক হয়, এর পরবর্তীতে এটা কি করবে, এর পরবর্তীতে এটা তখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তার মানে এখন এটা কি মেটা নির্দেশক, তার মানে এটা এখন নাইট্রোমোলারটা কি অবস্থানে যাবে, মেটা অবস্থানে বসবে। এই তো মেটা অবস্থানে বসবে। আশা করি তোমরা এই ব্যাখ্যার কারণটা বুঝতে পারছো। তো আসো এখন আমরা দেখবো যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অ্যানিলিনের নাইট্রেশনে আমরা সাধারণত মেটা নাইট্রো অ্যানিলিন পাই। তো আমরা যদি অর্থপ্যারা নাইট্রো অ্যানিলিন প্রস্তুত করতে চাই, তাহলে আমাদের কি পদ্ধতি অবলম্বন করতে হবে, চলো আমরা সেটা এখন শিখবো। তাহলে খেয়াল করো, প্রথমে আগে আসো আমরা অ্যানিলিন নিলাম। তো অ্যানিলিনের সাথে যদি আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া দেই, তাহলে দেখো তো কি বিক্রিয়া হবে। তো দেখো তো এখানে আমি কোনো ধরনের বাহক ইউজ করছি। তো আমি যদি তোমাদের শিখাইছিলাম যে বেঞ্জিনের সময় যে যদি আমরা এখানে কোনো বাহক বা কোনো প্রভাবক ইউজ না করি, তাহলে সেটি সরাসরি বেঞ্জিন বলে প্রবেশ করতে পারবে না। তার মানে কি করবে, সেটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে। তাহলে যদি প্রতিস্থাপন করে দেয়, তাহলে কি উৎপাদন হচ্ছে দেখো, খেয়াল করো। তাহলে এখানে NH উৎপাদন হবে, মানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কি বসবে, COCH3, অর্থাৎ অ্যাসিটানিলাইট। এই যৌগের নাম কি, অ্যাসিটানিলাইট উৎপাদন করবে। আচ্ছা, তো অ্যাসিটানিলাইট প্লাস পানি উৎপাদন করবে। আর এই অ্যাসিটানিলাইটটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তো আমরা যদি এখন অ্যাসিটানিলাইটের সাথে এবার যদি আমরা অ্যাসিটানিলাইটের নাইট্রেশন করি, অর্থাৎ যদি নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া দেয়, তাহলে কি হবে বলো, অর্থ অবস্থান এবং প্যারা অবস্থানে যুক্ত হবে না নাইট্রোমূলকটা। তো চলো আমরা এখন সেই বিক্রিয়াটা করি। এটা হচ্ছে অর্থ অ্যাসিটানিলাইট আর এটা হচ্ছে প্যারা অ্যাসিটানিলাইট উৎপাদন করবে। এখন যদি আমরা এদের আর্দ্র বিশ্লেষণ করি, অর্থাৎ এর সাথে যদি আমরা পানি দিই দুইটার সাথে, তাহলে আলটিমেটলি কি বিক্রিয়া হবে দেখো, যখন আমরা পানি দেব তখনই আর্দ্র বিশ্লেষিত হয়ে অর্থ নাইট্রো অ্যানিলিন উৎপাদন করবে, আর আরেকটা উৎপাদন করবে কি, প্যারা নাইট্রো অ্যানিলিন। আর সাথে একটা জৈব অ্যাসিড উৎপাদন হবে। সো আশা করি তোমরা বিক্রিয়াটা বুঝতে পারছো যে আমরা কিভাবে অর্থপ্যারা নাইট্রো অ্যানিলিন প্রস্তুত করতে পারবো। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখবো সালফোনেশন বিক্রিয়া। তো সালফোনেশন বিক্রিয়া কি হবে, সালফুরিক অ্যাসিডের সাথে অ্যানিলিনের বিক্রিয়া করবে। তাহলে যদি বিক্রিয়া ঘটে, তাহলে প্রথমে যে যৌগটা উৎপন্ন হয় সেটা হচ্ছে তাহলে দেখো অ্যানিলিন প্রথমে কি করবে, সালফুরিক অ্যাসিডের সাথে যুক্ত হবে, হয়ে অ্যানিলিন হাইড্রোজেন সালফেট উৎপাদন করবে। এই যৌগের নাম কি, অ্যানিলিন হাইড্রোজেন সালফেট। তো দেখো আবার খেয়াল করি, তাহলে অ্যানিলিন হাইড্রোজেন সালফেটের সাথে সালফুরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কি উৎপাদন করবে, অ্যানিলিন হাইড্রোজেন সালফেট। সালফেট আসলে কি হয়, এখানে নাইট্রোজেনের দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, সেটা একটা মনে করো এটাকে এভাবে ভাঙা যায় না, SO4 মাইনাস প্লাস। তো এর সাথে যুক্ত হয়ে কি সন্নিবেশ বন্ধন গঠন করবে, করে এই জটিল যৌগটা উৎপাদন করবে। তো এর পরবর্তী ধাপে এটি পুনর্বিন্যস্ত হয়, আসলে পুনর্বিন্যস্ত হয়ে সালফোনিক অ্যাসিড উৎপাদন করে। তখন NH2 আর এখানে হবে SO3H, এটা হচ্ছে যে সালফোনিক অ্যাসিড। অ্যাসিড উৎপাদন করবে, সাথে একটি পানি উৎপাদন হবে, প্লাস পানি। তো এই হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। আজকে আমরা ডায়াজোনিয়াম লবণ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ডায়াজোনিয়াম লবণটা কি। ডায়াজোনিয়াম লবণ হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনের একটি জাতক। তো এটা আমরা বিস্তারিত এখন একটু আলোচনা করতে যাচ্ছি। দেখো, তো প্রথমে আসি ডায়াজোনিয়াম লবণের প্রস্তুতি নিয়ে। তো প্রস্তুতি প্রথমে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনের সাথে আমরা
নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা ডাইজেনিয়াম লবণ প্রস্তুত করব। তো তোমরা জানো যে আসলে নাইট্রাস অ্যাসিড আমি আগে তোমাদের দেখাচ্ছি, নাইট্রাস অ্যাসিড খুব অস্থায়ী অ্যাসিড, সেই কারণে সোডিয়াম নাইট্রাইট এবং HCl ব্যবহার করা হয়। তো এটা করলে সোডিয়াম ক্লোরাইড আর নাইট্রাস অ্যাসিড উৎপাদন হয়। তো প্রথমে বিক্রিয়াটা কয়েকটা ধাপে সংঘটিত, চলো আমরা ধাপ বাই ধাপ দেখি। তো প্রথমে মনে করো আমরা অ্যানিলিন নিব এবং অ্যানিলিনের সাথে প্রথমে আগে HCl যুক্ত হবে, HCl এর সাথে বিক্রিয়া করবে। করলে দেখো তো এখানে তো লন পেয়ার ইলেকট্রন রয়েছে, আর এখানে হাইড্রোজেন প্লাস আর ক্লোরাইড কি হবে, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হবে না? তার মানে কি এই লন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেনকে ইলেকট্রন দান করবে। যদি দান করতে চায় তাহলে কি হবে দেখো, তাহলে NH3 প্লাস Cl মাইনাস, অর্থাৎ ফিনাইল অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড উৎপাদন হবে। এর নাম হচ্ছে ফিনাইল অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড। ফিনাইল অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড। দেন এই ফিনাইল অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড এবার নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। যদি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন আমরা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টেম্পারেচারই লাগবে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাবো, ডাইজোনিয়াম লবণ পাবো N2Cl, এখানে একটা প্লাস প্লাস পানি পাবো। তো এই বিক্রিয়াকে বলা হচ্ছে ডায়াজোকরণ বা ডায়াটোজাইজেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা ডাইজোনিয়াম লবণ উৎপাদন করতে পারবো। এখন কথা হচ্ছে ভাইয়া, শুধুমাত্র অ্যারোমেটিক অ্যামিন কেন এই বিক্রিয়া প্রদর্শন করে, অ্যালিফেটিক অ্যামিন কেন পারে না? চলো আমরা সেটা দেখতে যাচ্ছি এখন। দেখো অ্যালিফেটিক অ্যামিন কেন এই ধরনের বিক্রিয়া ডায়াজোকরণ বিক্রিয়া প্রদর্শন করে না তার ব্যাখ্যা এখন আমরা দেখবো। মনে করো যে কোনো একটা অ্যালিফেটিক অ্যামিন নিলাম, মনে করো CH3NH2 নিলাম এবং তার সাথে কি হবে, প্রথমে HCl যুক্ত হলো, হলে কি হবে CH3NH3 প্লাস মানে মিথাইল ডাইজোনিয়াম হাইড্রোক্লোরাইড উৎপাদন হলো। তো দেন দেখো এটার সাথে আবার যখন নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া হবে তখন ডাইজোনিয়াম আয়ন তৈরি হবে, অর্থাৎ CH3 বন্ড N ট্রিপল বন্ড N প্লাস এইখানে দুটা লন পেয়ার ইলেকট্রন থাকে। তো দেখো আসলে ভাইয়া এই ক্ষেত্রে যে অ্যালিফেটিক ডাইজোনিয়াম আয়ন যেটা তৈরি হয় এটা আসলে খুবই অস্থায়ী, কেননা এটা আসলে বেনজিনের মতন, বেনজিন কাঠামোর মতন অনুরণন বা রেজোনেন্স হয় না, আমরা একটু পরে ওটা দেখবো। তো এটার অনুরণন না হওয়ার কারণে এটা আসলে অস্থিতিশীল অবস্থা থাকে, ফলে এটা কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে। আচ্ছা, তো ভেঙে যায় দেখো মিথিলিয়াম আয়ন এবং নাইট্রোজেন গ্যাস উৎপাদন করবে। পরবর্তীতে এই মিথিলিয়াম আয়ন আবার দ্রবণের যে ঋণাত্মক আয়নগুলো রয়েছে সেই ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে। ধরো OH আয়ন আছে, তাহলে এই OH আয়নের সাথে যুক্ত হলে অ্যালকোহল উৎপাদন করবে। এটা তোমাদের আমি আগে অ্যামিনের সময় পড়াইছি যে কিভাবে 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন সাধারণত নাইট্রাস অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকোহল উৎপাদন করে। এটা হচ্ছে তার ব্যাখ্যা যে কেন আসলে অ্যালকোহল উৎপাদন করে। তো এখন আমরা দেখবো চলো যে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে কেন ডাইজোনিয়াম এটা স্থায়িত্ব লাভ করে। আসো এই অনুরণনটা দেখে নিই কেন স্থায়িত্ব লাভ করে। আচ্ছা, তো ডাইজোনিয়ামের আকৃতি এরকম না? তো দেখো প্রথমে কি হবে, যেহেতু এটা পজিটিভ তার মানে কি করে নিতে চাইবে বলো তো, এর ইলেকট্রনে ঘাটতি রয়েছে, সব বেনজিন বলে থেকে সেই ইলেকট্রন এর দিকে টেনে নিতে চাইবে। তো যখন এই নাইট্রোজেনটা এখানে বেনজিন বলে থেকে ইলেকট্রন এখানে টেনে নিতে চাইবে তখন আবার এই নাইট্রোজেন এই পাই ইলেকট্রন বলয়কে নিজের দিকে টেনে নেবে, ফলে কি হবে দেখো এর পরবর্তী ধাপে আচ্ছা এর পরবর্তী ধাপে কি হবে, এখানে হালকা পজিটিভ প্রান্ত তৈরি হলো আর এখানে একটা ইলেকট্রন আসার কারণে এখানে কি হবে, দ্বিবন্ধন তৈরি হবে। আর এই পাই বন্ধনের একটা ইলেকট্রন যেহেতু নিজের দিকে টেনে নিল তার মানে নাইট্রোজেন পজিটিভ আর পজিটিভই থাকবে। আর এখানে একটা বন্ধন ভেঙে যাবে যে নাইট্রোজেনের দুইটা লন পেয়ার তৈরি হবে, ফলে এখানে ডেল্টা মাইনাস তৈরি হলো। আচ্ছা, তো এখানে যেহেতু পজিটিভ আর এখানে পাই বন্ধন ছিল, এখানে পাই বন্ধন ছিল, তার মানে পজিটিভকে আবার এই কার্বনটা কি করবে, ইলেকট্রন দিতে চাইবে। তাহলে নেক্সট কি হবে দেখো, খেয়াল করো। আচ্ছা, দেন আমরা নাইট্রোজেন প্লাস, তো দেখো এখানে যদি একটা ইলেকট্রন দেয় তাহলে এখানে একটা পাই বন্ধন তৈরি হবে, তখন এই কার্বন আবার কি ধনাত্মক প্রান্ত তৈরি হবে,
এটা এখানে আসবে, দেন এখানে থেকে আবার একটা ইলেকট্রন একে দিতে চাইবে, দেন কি হবে দেখো, এটা এদিকে চলে আসলো, এটা এখানে চলে আসলো, দেন এই কার্বনে আবার হালকা পজিটিভ তৈরি হবে, প্লাস। আচ্ছা, দেন এই কার্বনের এই পজিটিভকে আবার তখন এই যে পাই ইলেকট্রন দিতে চাইছিল সেটা কি করবে, আবার একে দিতে চাইবে। তাহলে যদি এইখান থেকে যদি ইলেকট্রন এখানে আসে তখন আবার কি হবে বলতো, এই নাইট্রোজেনটা আবার ঠিক আগের অবস্থান মতন ইলেকট্রন এখানে দেবে না। বেনজিনে যেরকম রেজোনেন্স দেখাচ্ছিলাম ভাই ঠিক সেই রকমই, ওই জন্য এখানে আর তেমন ডিটেলস ভাবে আলোচনা করতেছি না। তাহলে এখানে যদি যাই তাহলে এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে আসবে, দেন নাইট্রোজেনের এখানে 3টা বন্ধন তৈরি হবে, 2টা লোন পেয়ার প্লাস এই। তো এইভাবে সাধারণত রেজোনেন্সটা হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রেজোনেন্সের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, এটা স্থায়িত্ব লাভ করতেছে, কিন্তু অ্যালিফেটিক অ্যামিনের ক্ষেত্রে কিন্তু এরকম রেজোনেন্স হয় না, যার কারণে স্থায়িত্ব লাভ করে না, আর ওই কারণে আমরা অ্যালিফেটিক অ্যামিন থেকে ডাইজোনিয়াম লবণটা পাই না। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আসলে এখন আমরা ডাইজোনিয়াম লবণের বিভিন্ন ধরনের বিক্রিয়া দেখবো। তো প্রথমে আসা যাক ডাইজোনিয়াম লবণের। এক্ষেত্রে এগুলো সবগুলো বিক্রিয়া সাধারণত এই ডাইজোনিয়াম মূলকটাই প্রতিস্থাপিত হবে, এই মূলকটাই সরাসরি প্রতিস্থাপিত হয় যতগুলো বিক্রিয়া দেখাবো। তো দেখো একে একে আমরা সবগুলো দেখি। তো প্রথমে আসে পানির সঙ্গে বিক্রিয়া। তো পানিকে আমরা সাধারণত এভাবে লিখতে পারি না, এইচ বন্ড ও এইচ। তাহলে দেখো, তো আমি আগে বলছি এই মূলকটা প্রতিস্থাপিত হয়ে যাবে, আর ম্যাক্সিমাম ডাইজোনিয়াম লবণের বিক্রিয়া তুমি নাইট্রোজেন মানে এই নাইট্রোজেন পার্ট 2 কি হয়ে যাবে, বের হয়ে চলে যাবে, অর্থাৎ নাইট্রোজেন তুমি ম্যাক্সিমাম বিক্রিয়ার ক্ষেত্রেই পাবা। এটা একটা আসলে ট্রিক বলতে পারো। তো প্রথমে আসো, তাহলে যেহেতু প্রতিস্থাপিত হয়ে যাবে পুরো মূলকটা, তো এখানে ওএইচ দ্বারা প্রতিস্থাপিত হবে, হলে আমরা কি পাবো, এখানে ফেনল পাবো প্লাস নাইট্রোজেন পাবো, আর এইচ আর সিএল যুক্ত হয়ে কি পাবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। তো এটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া, অর্থাৎ পানির দ্বারা যদি আমরা আদ্য বিশ্লেষণ করি তাহলে এটা পাবো। তো দেখো আমরা এবার পানির আদ্য বিশ্লেষণ করবো কিন্তু হাইপোফসফরাস অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা এক্ষেত্রে বেনজিন পাবো, এবং বললামই তো নাইট্রোজেন আলাদা হয়ে যাবে, তাহলে নাইট্রোজেন আলাদা হয়ে যাবে, এবং একটা অক্সিজেন, পানির একটা অক্সিজেন এবং হাইপোফসফরাস অ্যাসিডের সাথে যুক্ত হয়ে H3PO3 ফসফরাস অ্যাসিড উৎপাদন করবে এবং সাথে HCl উৎপাদিত হবে। আচ্ছা, দেন এরপর আসো, আমরা যদি এবার ডাইজোনিয়াম লবণের সাথে কপার চূর্ণ এবং হাইড্রোসিডের সাথে বিক্রিয়া দেই তাহলে কি হবে খেয়াল করো। তো প্রথমে আমরা দেখবো কি এই ডাইজোনিয়াম লবণটা প্রতিস্থাপিত হবে এই হ্যালোজেন মূলক দ্বারা। তাহলে যদি প্রতিস্থাপিত হয় তাহলে এখানে আমরা কি পাবো, এখানে এক্স আসবে, তারপরে সাথে কি পাবো, নাইট্রোজেন পাবো। আচ্ছা, তো এই বিক্রিয়াকে বলা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। কি বিক্রিয়া, গ্যাটারম্যান। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া হয়, গ্যাটারম্যান বিক্রিয়া। অর্থাৎ গ্যাটারম্যান বিক্রিয়া সত্যই হবে কপার চূর্ণ থাকতে হবে এবং তার সাথে একটা হাইড্রোসিড মূলক থাকতে হবে। তাহলে হাইড্রোসিড মূলকের যে হ্যালোজেনটা আছে সেটা দ্বারা এই ডাইজোনিয়াম মূলকটা প্রতিস্থাপিত হয়ে আমরা এই যৌগটা পাবো। তো আর সাথে কি পাবো, আমরা নাইট্রোজেন পাবো। তো এই বিক্রিয়াটা তোমরা অনেক ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নিও। তারপরে আসো, পটাশিয়াম আয়োডাইড যদি আমরা কপার চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে এই আয়োডিন মূলকটা দ্বারা এই ডাইজো মূলকটা কি হয়ে যাবে, প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, আয়োডো বেনজিন পাবো। আচ্ছা, তো আয়োডো বেনজিন পাবো, সাথে কি পাবো, পটাশিয়াম ক্লোরাইড আর নাইট্রোজেন গ্যাস পাবো। আচ্ছা, তো দেখো সব বিক্রিয়া কিন্তু আমরা নাইট্রোজেন দেখো আমরা পাচ্ছি। তো এটা একটু মনে রাখো তোমরা যে সাধারণত ডাইজোনিয়াম লবণ থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইট্রোজেনটা পাওয়া যায়। এরপর আসো, আমরা কি করব, কপারের যে লবণ নিব সেই লবণেরই হাইড্রোসিড নিতে হবে তোমাকে। অর্থাৎ যেরকম দেখো এখানে এক্স এর স্থলে যদি আমরা, এখানে এক্সটা কি, এখানে এক্সটা হচ্ছে যে কোনো হ্যালোজেন মূলক। সো যদি আমরা Cu2Cl2 নেই তাহলে অবশ্যই তোমাকে তখন HCl নিতে হবে। যদি Cu2Br2 নেই তাহলে তখন অবশ্যই HBr নিতে হবে। তাহলে কি হবে দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে এই কপার লবণের যে হ্যালোজেন মূলকটা রয়েছে এটা দ্বারা আসলে এই ডাইজোনিয়াম মূলকটা কি হয়ে যাবে, প্রতিস্থাপিত হয়ে যাবে। তো যদি প্রতিস্থাপিত হয় তাহলে আমরা কি পাবো, দেখো তাহলে এক্স এখানে চলে আসলো প্লাস নাইট্রোজেন, এটা পেয়ে যাবো। তো এই বিক্রিয়ার একটা স্পেশাল নাম আছে, এই বিক্রিয়াকে বলা হচ্ছে স্যান্ড মেয়ারের বিক্রিয়া। আচ্ছা,
তো এই বিক্রিয়াটা একটু 100°C দিতে হবে, এটা একটু খেয়াল রাখো। তার মানে এই সায়ানমাইডের বিক্রিয়ার কন্ডিশন কি? সায়ানমাইডের বিক্রিয়ার কন্ডিশন হচ্ছে কপারে একটা লবণ নিব, সেই লবণের যে অম্লীয় মূলকটা রয়েছে সেই অম্লীয় মূলকের কি নিতে হবে? হাইড্রোক্সাইড নিতে হবে। যেরকম তোমাদের দেখালাম যেরকম নিতে হবে, আর 100°C তাপমাত্রা দিব, তাহলে আমরা যে বিক্রিয়াটা পাবো তাকে বলা হচ্ছে কি? সায়ানমাইডের বিক্রিয়া। তো এখানে দেখো সেম বিক্রিয়া, দেখো কপারে একটা লবণ নিছে, সেই লবণের আবার কি নিছে? হাইড্রোক্সাইড নিছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি পাবো? দেখো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সায়ানোবেনজেন পাচ্ছি না? সায়ানোবেনজেন পাবো এবং নাইট্রোজেন গ্যাস পাবো। তো এই কয়টা হচ্ছে সাধারণত ডায়াজো মূলকের প্রতিস্থাপন বিক্রিয়া, তোমরা এই কয়টা দেখলে বুঝতে পারবা। তো চলো এর পরের বিক্রিয়া আমরা করি। আচ্ছা চলো এখন আমরা ডায়াজো মূলকের বিজারণ বিক্রিয়া দেখবো। তো প্রথমে আসো, ডায়াজো মূলকের সাধারণত দুই ধরনের বিজারণ হয়, একটা হচ্ছে মৃদু বিজারণ আর একটা হচ্ছে তীব্র বিজারণ। আচ্ছা, তো মৃদু বিজারণে আসো। মৃদু বিজারণের ক্ষেত্রে সাধারণত মৃদু প্রবাহ ব্যবহার করা হয়। এক্ষেত্রে ব্যবহার করা হয় স্ট্যানাস ক্লোরাইড আর HCl। তো স্ট্যানাস ক্লোরাইড আর HCl এর উপস্থিতিতে যদি বিক্রিয়া করানো হয় তাহলে এই দুটো আগে বিক্রিয়া করে স্টেনিক ক্লোরাইড উৎপাদন করে আর জাইমান হাইড্রোজেন উৎপাদন করে। পরবর্তীতে জাইমান হাইড্রোজেন ডাইজোনিয়াম লবণের সঙ্গে বিক্রিয়া করে। দেখো আচ্ছা, তো যখন এই ডাইজোনিয়াম লবণের সাথে বিক্রিয়া করবে, তোমরা জানো বিজারণ বিক্রিয়া মানে কি? হাইড্রোজেন বা হাইড্রোজেন নাই তৈরি ধনাত্মক মূলকের সংযোগ, তার মানে অবশ্যই এখানে হাইড্রোজেন সংযুক্ত হবে, এবং ঋণাত্মক মূলক কি হবে? অপসারিত হবে। তার মানে ক্লোরিনটা কি হয়ে যাবে? অপসারিত হয়ে যাবে, যা এখানে নাইট্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত হলো আর NH2 যুক্ত হলো। তো এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রোজেন, তোমরা হয়তো জানো ফিনাইল হাইড্রোজেন এবং HCl উৎপাদিত হবে। তো এটা হচ্ছে যে মৃদু বিজারণ। তো আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে পারো যে মৃদু বিজারণে সাধারণত দুইটা নাইট্রোজেনই থাকে। তো দেখো আমরা এখানে দুইটা নাইট্রোজেনই পাইছি। তো এরপর আসো এবার আমরা তীব্র বিজারণ দেখব। আচ্ছা, তো তীব্র বিজারণে জিঙ্ক ও HCl অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ব্যবহার করা হয়। তোমরা জানো এই দুটো প্রভাবক হচ্ছে যে তীব্র, সো এখানে অবশ্যই তীব্র বিজারণ ঘটাবে। তাহলে কি হবে? জিঙ্ক আর HCl যদি বিক্রিয়া ঘটায় তাহলে কি উৎপাদন হবে? জিঙ্ক ক্লোরাইড আর জাইমান হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা পাবো। পরবর্তীতে কি হবে? পরবর্তীতে ডাইজোনিয়াম লবণের সাথে এই জাইমান হাইড্রোজেন এর বিজারণ করবে। আচ্ছা, তো এই জাইমান হাইড্রোজেনে যখন বিজারণ বিক্রিয়া করবে তখন কি হবে? দেখো এই ক্ষেত্রে যেহেতু তীব্র বিজারণ, সো একটা নাইট্রোজেনকে বের করে দেবে এবং হাইড্রোজেন এসে সেখানে যুক্ত হবে। তাহলে আমরা কি পাবো? দেখো তাহলে এখানে আমরা অ্যানিলিন পাচ্ছি। দেখো আগে কিন্তু দুইটা নাইট্রোজেনই ছিল মৃদু বিজারণ, বাট এক্ষেত্রে তীব্র বিজারণ হয়, একটা নাইট্রোজেনকে সে আরো বের করে দিবে এবং ধনাত্মক মূলকের তো সংযোগ ঘটতেছে। তো এটাকে বলা হচ্ছে অ্যানিলিন, তোমরা জানো অ্যানিলিন এবং HCl উৎপাদিত হবে। তো এই হচ্ছে মৃদু বিজারণ এবং তীব্র বিজারণের মধ্যে পার্থক্য। তো তোমরা খেয়াল রাখবা যে স্ট্যানাস ক্লোরাইড এবং HCl এর উপস্থিতিতে যদি বিক্রিয়া হয় তাহলে সেটা মৃদু বিজারণ হবে, আর যদি জিঙ্ক আর HCl এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় অথবা লিথিয়াম অ্যালুমিনেট এটা আমরা এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে তীব্র বিজারণ করবে। এরপর আসো আমরা এখন কাপলিং বিক্রিয়া দেখব। আচ্ছা, এখন আসো আমরা যৌগলায়ন বিক্রিয়া বা কাপলিং রিঅ্যাকশন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে তোমরা জানো ডাইজোনিয়াম লবণ হচ্ছে ইলেকট্রোফাইল, কেননা এতে ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়। তার মানে ডাইজোনিয়াম লবণটা যদি কোনো নিউক্লিওফাইল পায় তাহলে তার সক্রিয় স্থানে আক্রমণ করে কি করবে? বিক্রিয়া ঘটাবে। তো প্রথমে আসো আমরা তাহলে এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো তো কি হচ্ছে, এর সক্রিয় স্থান কোনটা? এটা না, এখানে অর্থপ্যারা নির্দেশক অর্থ অবস্থানে বা প্যারা অবস্থানে সক্রিয় মূলক। তার মানে কি এই ডাইজোনিয়াম লবণটা এর প্যারা অবস্থানে এসে বিক্রিয়া করবে। করলে কি হবে? দেখো এখানকার একটি কি হাইড্রোজেন রয়েছে আর এখানে কি আছে? ক্লোরিন রয়েছে। তো হাইড্রোজেন আর ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে HCl উৎপাদন করবে এবং এই নাইট্রোজেন মূলকটা এদের সাথে এই দুইটা বেঞ্জিন বলের সাথে কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। তাহলে যুক্ত হলে কি উৎপাদন পাচ্ছি আমরা? দেখো OH বন্ড এত। তো একটা জিনিস এখানে খেয়াল করবে তোমরা, যেখানে সাধারণত এরকম এই অ্যাজো মূলকটা থাকবে তারা সাধারণত রঙিন যৌগ, কেননা এই পাই বন্ধনটা কি করে? আলোক রশ্মি শোষিত করে যে পরিমাণ আলোক রশ্মি শোষণ করে তার সম্পূরক আলোক রশ্মি কি করে? বিকিরণ করে দেয়, ফলে আমরা তার সম্পূরক বর্ণের আলোটা দেখতে পাই। তো সাধারণত শুধু অ্যাজো মূলক না, যে কোনো ধরনের মূলক, যেরকম মনে করো নাইট্রোসো মূলক, তারপরে নাইট্রো মূলক, তো এই মূলক, তারপরে হচ্ছে যে অ্যাজো মূলক, তো এই মূলকগুলো থাকলে সেগুলো সাধারণত রঙিন যৌগ গঠন করে। তো এই রঙিন যৌগ গঠন করার কারণে এদেরকে বলা হচ্ছে কি? ক্রোমোফোর।
ক্রোমোফোর মানে হচ্ছে ক্রোমা অর্থ রং এবং ফোরাস অর্থ ধারণ করা, তার মানে ক্রোমোফোর শব্দের অর্থ যারা রং ধারণ করে। সো এই মূলকগুলো সাধারণত যে যৌগের সাথে যুক্ত থাকবে তারা সাধারণত রঙিন যৌগ হয়। আর এই মূলকগুলোর সাথে এই ক্রোমোফোরের সাথে আরো কিছু এক্সট্রা মূলক যুক্ত হয়ে সেই রংগুলোকে আরো গাঢ় করে। যেরকম মনে করো ফেনল বন্ড ওএইচ মূলক, তারপরে বন্ড NH2 মূলক, মানে এই মূলকগুলো আবার পরস্পরের সাথে যুক্ত হয়ে এই ক্রোমোফোরগুলোর সাথে যুক্ত হয়ে আরো বেশি গাঢ় রং গঠন করে। তো এদেরকে বলা হচ্ছে অক্সোক্রোম। আচ্ছা, যেরকম মনে করো নাইট্রোবেনজিন হয় হালকা হলুদ বর্ণের, কিন্তু যখন ওর সাথে ফেনল যুক্ত হবে, অর্থাৎ জিনিসটা দেখো মনে করো এই নাইট্রোবেনজিনটা হয় হালকা হলুদ বর্ণের, হালকা হলুদ, কিন্তু যখনই এর সাথে ফেনল যুক্ত হবে, মনে করি এখানে ফেনল যুক্ত হলো, তখনই সেটা কি হয়ে যাবে, গাঢ় হলুদ বর্ণের হবে। কেননা এই যে ফেনল অক্সোক্রোম মূলক যুক্ত হলো, ফলে কি এই হালকা হলুদকে আরো কি করবে, গাঢ় রং করে দিবে, ফলে তখন কি হয়ে যাবে, গাঢ় হলুদ বর্ণ ধারণ করবে। তো ঠিক দেখো এখানে যদি আমরা খেয়াল করি, এটা কি আজমূলক না, তার মানে কি এটাকে বলা হচ্ছে ক্রোমোফোর। আর এই যে বন্ড ওয়াইজ মূলক পরবর্তীতে যুক্ত হলো, এটাকে বলা হচ্ছে অক্সোক্রোম। আচ্ছা, তো এই জন্য এটা সাধারণত রঙিন যৌগ হয়। তো এটার নাম হচ্ছে প্যারা হাইড্রক্সো অ্যাজোবেনজিন। প্যারা হাইড্রক্সো অ্যাজোবেনজিন। আচ্ছা আসো, তো এই বিক্রিয়া আমাদের নাম কি বললাম, প্যারা হাইড্রক্সো অ্যাজোবেনজিন। তো এই যৌগের কালার হচ্ছে কমলা বর্ণ ধারণ করে। আচ্ছা, তো দেন আসো এই পরের বিক্রিয়া, সেম বিক্রিয়া প্রদর্শন করবে ভাই, শুধু এই কি হবে, এখানকার হাইড্রোজেন এবং এখানকার ডাইজেনম লবণের ক্লোরিনটা পরস্পরের সাথে যুক্ত HCl উৎপাদন করবে। তাহলে দেখো যৌগটা কি হচ্ছে, দেখো এখানেও কিন্তু অ্যাজোমূলক অবশ্যই থাকবে, তার মানে এই যৌগটা কি হবে, রঙিন হবে। তো এই যৌগটার নাম হচ্ছে অ্যানিলিন ইয়েলো। অর্থাৎ এটি হলুদ বর্ণ ধারণ করে, দেখে এই যৌগটার নাম এরকম হলুদ বর্ণ ধারণ করে। সাধারণত কাপড়ের হলুদ বর্ণ বা যে কোনো হলুদ বর্ণের সাধারণত এই যৌগটা পাওয়া যায়। তারপরে দেন আসো NN ডাইমিথাইল অ্যানিলিনের সাথে আমরা ডাইজেনম লবণের বিক্রিয়া দেবো, দিলে এখানেও সেম ক্লোরিন আর এইচটা কি হয়ে যাবে, HCl উৎপাদন করবে। তো এই যৌগটার নাম হচ্ছে বাটার ইয়েলো। এর রং হচ্ছে হলুদ, কিন্তু এর একটি স্পেশাল ধর্ম আছে, সেটা হচ্ছে এটি বিভিন্ন ধরনের ঘি, তারপরে বাটার ইত্যাদিতে যে রং ব্যবহার করা হয় সেটাই বাটার ইয়েলো ইউজ করা হয়। আর এই অ্যানিলিন ইয়েলোতে হলুদ বর্ণ যেটা, সেটা সাধারণত কাপড় এই জাতীয় রঞ্জক পদার্থে সাধারণত অ্যানিলিন ইয়েলো যুক্ত হয়। আর এখানে খাবার জাতীয় যে কোনো ধরনের ঘি, তারপরে বাটার, এখানে বাটার ইয়েলো ব্যবহার করা হয়। তো দেন আসো এবার আমরা NN ডাইমিথাইল অ্যানিলিনের সাথে আমরা ডায়াজোকৃত সালফানিলিক অ্যাসিডের বিক্রিয়া দেব। তাহলে দিলে কি যৌগ উৎপন্ন হবে সেটা দেখো, HCl আর H যুক্ত হয়ে HCl উৎপাদন করবে। সকল কাপলিং বিক্রিয়া সেম বিক্রিয়া। তো হ্যাঁ, ভালো করে খেয়াল করো, এই যৌগটার নাম হচ্ছে মিথাইল অরেঞ্জ। তোমরা যে মিথাইল অরেঞ্জ প্র্যাকটিক্যালে ব্যবহার করো, সেটা হচ্ছে এটা, আসলে মিথাইল অরেঞ্জ রঞ্জক পদার্থ। তো এই হচ্ছে সাধারণত কাপলিং বিক্রিয়া। তো কাপলিং বিক্রিয়া মেইন তোমরা জিনিস বুঝতে পারতেছো যে আসলে অ্যাজোমূলকটা এই দুই বেনজিন মূলকের সাথে যুক্ত হবে, সবগুলা বিক্রিয়া দেখো খেয়াল করে, এবং এখানকার হাইড্রোজেন আর এখানকার ক্লোরিন যুক্ত হয়ে HCl উৎপাদন করবে সব জায়গায়। তো এই হচ্ছে সাধারণত কাপলিং বিক্রিয়া, এই HCl প্লাস HCl। আচ্ছা চলো, আজকে আমরা ডেটল উৎপাদন করবো ডাইজোনিয়াম লবণ থেকে। তো প্রথমে আসলে ডেটল জিনিসটা কি, আসলে ডেটল হচ্ছে 3,5 ডাইমিথল। আচ্ছা, ডেটলের আগে সংকেতটা লিখে দেখো, তো এটা হচ্ছে ডেটল। এর যদি আমরা IUPAC নাম বলি তাহলে হচ্ছে 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল
ডাইমিথাইল ফেনল, অথবা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে ক্লোরোজাইলিনল। ক্লোরোজাইলিনল। তো চলো আমরা ডায়াজোনাল লবণ থেকে কিভাবে এই ডেটলটা প্রস্তুত করব সেটা আমরা এখন শিখব। আচ্ছা, তো প্রথমে আগে আমরা ডেটলের সংজ্ঞাটা পাশাপাশি লিখে নিই। তো আমরা যেহেতু ডায়াজোনাল লবণ থেকে প্রস্তুত করতে যাচ্ছি, সো আসো আগে প্রথমে ডায়াজোনিয়াম লবণ এখানে লিখে নিলাম। তো দেখো তো ভাই, আমাদের সঙ্গে দিয়ে খেয়াল করো, আমাদের ডায়াজো মূলকটা প্রতিস্থাপন করে ওএইচ মূলক বসাতে হবে, এবং 3 এবং 5 নাম্বার স্থলে মিথাইল মূলক এবং 4 নাম্বার স্থলে ক্লোরিন মূলক বসালে আমাদের কি হয়ে যাবে, ডেটল পেয়ে যাবো আমরা। তো কিভাবে এটা উৎপাদন করবো, চলো প্রথমে আগে যদি আমরা একে ফিডেল ক্রাফট বিক্রিয়া দেই, অর্থাৎ মিথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়া দেয়, তাহলে দেখো তো তোমরা জানো এটা হচ্ছে কি মেটা নির্দেশক, সো মেটা অবস্থানে বসবে। তো আমরা জানি কি 3 নাম্বার অবস্থান হচ্ছে মেটা অবস্থান, তো এটা আসলে সাধারণত 3 এবং 5 দুই স্থানে বসবে, কেননা দুই দিকে আমরা কি এটা দুটাই কি মেটা অবস্থান, আমরা সেটা জানি। তো চলো 3,5 ডাইমিথাইল আমরা ডায়াজোনিয়াম লবণ পাবো এই ক্ষেত্রে। দেন একে যদি আমরা পানির উপস্থিতিতে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া দিই, তোমাদের এই বিক্রিয়া পড়াইছি আমি, মনে আছে দেখো, তখন কি হবে, ডায়াজো মূলকটা ওএইচ মূলক দ্বারা কি হয়ে যাবে, প্রতিস্থাপিত হয়ে যাবে না, অর্থাৎ পানিকে ভাঙলে কি পাওয়া যায়, এইচ ওএইচ। তাহলে ডায়াজো মূলকটা যদি ওএইচ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, তাহলে আমরা কি পাবো এই ক্ষেত্রে, দেখো আমরা এই ক্ষেত্রে পাচ্ছি 3,5 ডাইমিথাইল ফেনল। দেন আমাদের দেখো সবগুলো কাজ মোটামুটি শেষ, শুধু এখন ক্লোরিন বসাতে হবে। এখন যদি আমরা এখানে ক্লোরিনেশন করি তাহলে কি হবে, দেখো ক্লোরিনেশন করলাম আয়রনের উপস্থিতিতে, তোমরা জানো আয়রনের উপস্থিতি দিতে হয়, আর তোমরা জানো ফেনল হচ্ছে অর্থবাদী নির্দেশক, তার মানে অর্থ অবস্থান অথবা প্যারা অবস্থানে কি বসবে, ক্লোরিন বসবে। তো আমাদের যেহেতু প্যারা অবস্থান দরকার, তার মানে এখানে আমরা কি বসাবো, প্যারা অবস্থানে ক্লোরিন মূলকটা বসে যাবে। সো এইভাবে সাধারণত ডেটল প্রস্তুত করা হয়। তবে বাণিজ্যিকভাবে ডেটল প্রস্তুত ডায়াজোনিয়াম লবণ থেকে না করে আরেকটা পদ্ধতিতে সাধারণত ডেটল প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে আচ্ছা, তো বাণিজ্যিকভাবে সাধারণত 3,5 ডাইমিথাইল সাইক্লোহেক্সানন থেকেও সাধারণত ডেটল প্রস্তুত করা হয়। এর জন্য কি করা হয়, প্রথমে এই 3,5 ডাইমিথাইল সাইক্লোহেক্সাননকে প্যালাডিয়ামের উপস্থিতিতে 80 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা বিক্রিয়া দিই, তাহলে আমরা 3,5 ডাইমিথাইল ফেনল পাবো, এবং সেখান থেকে পরে ক্লোরিনেশন করলে কি পাবো, ডেটল প্রস্তুত করতে পারবো। তো আশা করি বিক্রিয়া তোমরা বুঝতে পেরেছ। এরপর চলো আমরা কিছু রূপান্তর দেখি। আচ্ছা চলো, এবার আমরা ধানের কুড়া থেকে কাপড়ের হলুদ রং প্রস্তুত করতে যাচ্ছি। শুনতে আসলে অদ্ভুত লাগলেও দেখো আমরা এটা করে দেখাবো। আচ্ছা, তো আসো প্রথমে ধানের কুড়াকে আমরা যদি পুড়াই তাহলে কি হবে, দেখো আচ্ছা পুরাবো প্রথমে আগে। যদি পুরাই তাহলে জানো তোমরা ধানের কুড়া সবগুলো হচ্ছে জৈব যৌগ, সো একে যদি আমরা পুরাই তাহলে অবশ্যই সেখানে কার্বন পাবো। দেন এই কার্বনের সাথে যদি আমরা পরবর্তীতে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে কি হচ্ছে, দেখো ক্যালসিয়াম কার্বাইড উৎপাদন হবে, তোমরা জানো বিক্রিয়াটা। তো ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমরা পানির বিক্রিয়া দিই, তাহলে এক্ষেত্রে আমরা কি পাই, ক্যালসিয়াম অক্সাইড পাবো, আর কি অ্যাসিটিলিন গ্যাস পাবো না, এই যে দুইটা মিলে কি অ্যাসিটিলিন গ্যাস উৎপাদন করবো, অর্থাৎ CH ট্রিপল বন্ড CH আর কি ক্যালসিয়াম অক্সাইড উৎপাদন করবে। দেন এই অ্যাসিটিলিন গ্যাসের টাইমার, আমরা যদি অ্যাসিটিলিন গ্যাসের টাইমার করি তাহলে কি পাবো, আমরা এই ক্ষেত্রে বেনজিন পাবো। দেন এই বেনজিনকে যদি আমরা ক্লোরিনেশন করি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে আমরা কি পাবো, ক্লোরোবেনজিন পাবো। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা কি করতে যাচ্ছি, দেখো ক্লোরোবেনজিনের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দিই, তাহলে তোমরা বিক্রিয়া জানো কি উৎপন্ন হবে, অ্যানিলিন উৎপাদিত হবে। আর কি উৎপন্ন হবে, একটা হাইড্রোজেন অর্থাৎ NH2 বন্ড H হয় না, এই H HCl মিলে HCl উৎপাদন করবে, আর এই NH2টা ক্লোরিনকে প্রতিস্থাপিত করে ওই জায়গায় বসে যায় অ্যানিলিন উৎপাদন করবে, আর কি HCl উৎপাদিত হবে। আচ্ছা, দেন এই অ্যানিলিন থেকে আমরা যদি এখন 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া দেয়, তাহলে আমরা কি পাবো বলো তো, তাহলে আমরা ডায়াজোনিয়াম লবণ পাবো না। এই তো ডায়াজোনিয়াম লবণ আমরা তৈরি করলাম। দেন এই ডায়াজোনিয়াম লবণের সাথে যদি আবার আমরা অ্যানিলিনের বিক্রিয়া দিই, তাহলে দেখো তো এক্ষেত্রে কি বিক্রিয়া হবে বলো, ডায়াজোনিয়াম লবণ অ্যানিলিনের বিক্রিয়া, তার মানে অবশ্যই এখানে কাপলিং বিক্রিয়া হবে। যদি কাপলিং বিক্রিয়া হয় তাহলে কাপলিং বিক্রিয়া তোমাদের শিখাইছি কি হবে, তাহলে দেখো তো আয়োজক উৎপাদিত হবে না, অর্থাৎ NH2
এই বিক্রিয়াটা আমি তোমাদের আগে শিখাইছি। এই তো এটার নাম কি, অ্যানিলিন ইয়েলো। আর অ্যানিলিন ইয়েলো কি হয়, কাপড় জাতীয় জিনিসের কি হলুদ রং তৈরির জন্য তাই না, অ্যানিলিন ইয়েলো। সো আমরা দেখো ধানের কুড়া থেকে কিভাবে কাপড়ে হলুদ রং প্রস্তুত করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা যদি আরেকটা জিনিস বলি যে ধানের কুড়া থেকে বা এই জাতীয় জিনিস থেকে সাধারণত কিভাবে আমরা ফিনাইল হাইড্রোজেন উৎপাদন করতে পারবো, তাহলে দেখো সেটা উৎপাদন করার জন্য কি করতে পারি আমরা যদি অ্যানিলিনকে বিজারিত করি তাহলে কি পাবো, দেখো একে যদি আমরা বিজারিত করি তাহলে ফিনাইল হাইড্রোজেন আমরা পাই না, ফিনাইল হাইড্রোজেন পাই। তার মানে যদি বলে ধানের কুড়া থেকে কিভাবে ফিনাইল হাইড্রোজেন প্রস্তুত করবা, আশা করি তোমরা এই ধাপগুলো অবলম্বন করে এসে ফিনাইল হাইড্রোজেনও প্রস্তুত করতে পারবা। তো এখানে একটা কমন জিনিস মনে রাখবা যে কোনো অ্যারোমেটিক জাতীয় যৌগ প্রস্তুত করতে বললে এবং তোমাকে যদি এরকম কোনো যৌগ দেয়, অবশ্যই তোমাদের অ্যাসিটিলিন গ্যাস থেকে ট্রাইমার করে বেনজিনে রূপান্তর করে নিয়ে আসতে হবে। ম্যাক্সিমাম বিক্রিয়া ক্ষেত্রে এরকম হয় যে আমরা কার্বন নিয়ে আসবো, তারপর কার্বনের সাথে ক্যালসিয়াম অক্সাইডে বিক্রিয়া দিয়ে ক্যালসিয়াম কার্বাইড, তারপরে অ্যাসিটিলিন গ্যাস প্রস্তুত করব, তারপর সেখান থেকে ট্রাইমারে বেনজিন। তো এই পর্যন্ত সাধারণত ম্যাক্সিমাম রূপান্তরের ক্ষেত্রে ঘটে থাকে যদি অ্যারোমেটিক জাতীয় কোনো যৌগ উৎপাদন করতে বলে। সো এইটুকু সাধারণত কমন থাকে ভাই, এইটুকু মনে রাখবে, বিক্রিয়াটুকু এই পর্যন্ত বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। তারপর বিভিন্ন চাহিদা অনুযায়ী আমরা বিক্রিয়া দিয়ে বিভিন্ন যৌগ উৎপাদন করতে পারবো। আচ্ছা, এখন আমরা কার্বন শিকল বৃদ্ধিকরণ অর্থাৎ কার্বনের সংখ্যা কিভাবে বাড়ানো যায় তার কয়েকটা এক্সাম্পল দেখবো। দেখো, তো প্রথমে আসো আমরা ইথানল হতে এই চারটা জিনিস প্রস্তুত করতে যাচ্ছি। তো খেয়াল করো যে ইথানল 2 কার্বন বিশিষ্ট, তোমরা জানো এর সংখ্যা হচ্ছে CH3CH2OH। তো আমাদের অবশ্যই ইথানলের কার্বন সংখ্যা বাড়ানোর অর্থ কি, 2 কার্বনের থেকে বেশি কার্বনে রূপান্তর করতে হবে। তো আসো প্রথমে আমরা যদি প্রোপেন নাইট্রাইলে রূপান্তর করতে যাই, তার আগে একটা জিনিস খেয়াল রাখবা যে কোনো কার্বন সংখ্যা বাড়ানোর আগে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে হ্যালোজেন অ্যালকেনে রূপান্তর করে নেবা। কিসে, হ্যালোজেনো অ্যালকেনে রূপান্তর করে নিতেই হবে। তো এই যৌগে রূপান্তর করে নিলে তোমরা আসলে সাধারণত কার্বন সংখ্যা বাড়ানোর প্রথম ধাপ হচ্ছে হ্যালোজেন অ্যালকেনে রূপান্তর করা। এই হ্যালোজেন অ্যালকেনে রূপান্তর করলে এখান থেকে তোমরা কার্বন সংখ্যা বৃদ্ধি করতে পারবা। তো অ্যালকোহল থেকে হ্যালোজেন অ্যালকেনে রূপান্তর করার সিস্টেম হচ্ছে, তোমরা জানো হয়তো অ্যালকোহল পড়ানোর সময় তোমরা শিখছো যে লাল ফসফরাস এবং আয়োডিনের উপস্থিতিতে যদি আমরা একে বিক্রিয়া ঘটাই তাহলে কি হয়, এই OH মূলকে আয়োডিন এসে যুক্ত হয়, অর্থাৎ CH3CH2I, ফলে ইথাইল আয়োডাইড উৎপাদিত হবে। দেন আমরা ইথাইল আয়োডাইডের সাথে যদি পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া দেই তাহলে এই আয়োডো মূলকটা সায়ানাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, হলে প্রোপেন নাইট্রাইল উৎপাদিত হবে। তো দেখো আমরা ফার্স্ট কাজ করে ফেললাম, প্রোপেন নাইট্রাইলে রূপান্তর করে দিলাম, প্রোপেন নাইট্রাইলে রূপান্তর করে দিলাম। এরপর বলছে কি প্রোপানোয়িক অ্যাসিডে, এবং এখানে দেখো আরেকটা জিনিস খেয়াল করো ভাই, আগে ছিল 2 কার্বন, এখন এখানে আমরা কয় কার্বনে রূপান্তর করে দিলাম, 3 কার্বনে রূপান্তর করে দিলাম। তার মানে দেখো অবশ্যই তোমাদের ফার্স্ট কাজ কি হবে, এই যে হ্যালোজেন অ্যালকেনে রূপান্তর করে নেওয়া, হ্যালোজেনো অ্যালকেনে রূপান্তর করে নেওয়া। দেন আমরা কি করবো, এই হ্যালোজেন অ্যালকেনের সঙ্গে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া দেবো, তাহলে দেখ একটা কার্বন সংখ্যা বেড়ে গেল। দেন এখান থেকে যদি আমরা অ্যাসিড উৎপাদন করতে চাই তাহলে তোমরা জানো যে কোনো সায়ানাইড যৌগের সাথে পানির বিক্রিয়া দিলে কি উৎপাদিত হয়, অ্যাসিড উৎপাদিত হয়, অর্থাৎ CH3CH2COOH, প্রোপানোয়িক অ্যাসিড আমরা উৎপাদন করে দিলাম। প্রোপানোয়িক অ্যাসিড আমরা উৎপাদন করলাম, আমাদের ফার্স্ট কাজ শেষ, সেকেন্ড কাজ শেষ। দেন বলছে কি প্রোপাইল অ্যামিনে রূপান্তর করা। তো যেহেতু অ্যামিনে রূপান্তর করতে হবে, তো দেখো আমরা প্রোপেন নাইট্রাইল জানি, তো প্রোপেন নাইট্রাইল থেকে আমরা সাধারণত প্রোপাইল অ্যামিন উৎপাদন করতে পারবো। কিভাবে, দেখো আমরা যদি প্রোপেন নাইট্রাইলকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড দ্বারা বিজারিত করি তাহলে জানোই সায়ানাইড মূলকের ক্ষেত্রে কি হবে, সায়ানাইড মূলত তো এরকম, তাই না? তো এখানে কি হয়, একটা বন্ধন থাকে এবং 2টা পাই বন্ধন ভেঙে যায়, সেখানে হাইড্রোজেন এসে যুক্ত হবে, যেহেতু বিজারণ বিক্রিয়া অর্থাৎ হাইড্রোজেনের সংযোজন। তাহলে কি হবে, দেখো CH3CH2 বন্ড CH2 বন্ড NH2 উৎপাদিত হবে না? এই দেখো আমরা কি করলাম, প্রোপাইল অ্যামিনে রূপান্তর করে দিলাম। প্রোপাইল অ্যামিনে রূপান্তর করে দিলাম। দেন বলছে যে প্রোপানলে রূপান্তর করতে। তো তোমরা জানো যে 1 ডিগ্রি, আমি তোমাদের পড়াইছি যে 1 ডিগ্রি অ্যামিনের সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দেই এবং HCl এর উপস্থিতিতে, তাহলে কি হয়, অ্যালকোহল উৎপাদিত হয় না? তাহলে এখান থেকে আমরা কি পাবো, অ্যালকোহল উৎপাদন করতে পারবো। CH3
তো দেখো এইভাবে আমরা সাধারণত কি করতে পারি, কার্বন সংখ্যা বৃদ্ধি করে বিভিন্ন যৌগ উৎপাদন করতে পারি। তো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে কার্বন সংখ্যা বৃদ্ধির ফার্স্ট মাতৃযৌগ কি, অর্থাৎ ফার্স্ট কাজ হচ্ছে যে তোমার হ্যালোজেন অ্যালকেনে রূপান্তর করে নেওয়া, দেন আমরা বিভিন্ন এই প্রসিডিউর অগ্রসর করে কার্বন সংখ্যা বৃদ্ধি করতে পারবো।